5 দিন পর চিরচেনা রূপে রাজধানী খুলেছে অফিস আদালত। সরকার পতনের নীল নকশা ছিল বিএনপি জামায়াতের, গোয়েন্দাদের দাবি। ইন্টারনেট সেবা আংশিক চালু, ফ্রিল্যান্সারদের ক্ষতি অন্তত 500 কোটি টাকা। এবং কাঠমান্ডুতে 19 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত 18 জন। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। 5 দিন পর আবারও কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। প্রায় সব সড়কেই ছিল চিরচেনা যানজট, ছিল গণপরিবহনও। সীমিত পরিসরে বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত চলে অফিস আদালত, ব্যাংক, বিমা। এদিকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এ সময় নিত্যপণ্যের দোকান কিংবা সড়ক সবখানে কর্মব্যস্ততা। আরও জানাচ্ছেন জাহিদ হোসেন। সকাল 9টায় বিজয় সরণী মোড়। কারফিউ শিথিলতার তখনও ঘণ্টাখানেক বাকি। এর আগেই সড়কে কর্মব্যস্ত মানুষের ভিড়। টানা 3 দিন সাধারণ ছুটির পর বুধবার অফিসগামী মানুষের পদচারণায় রাজধানী যেন ফিরে পায় তার চিরচেনা রূপ। সড়কে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। এখন তো বাসই নেই রাস্তায়, আর যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে লিমিটেশন, মানে সব রুটে যে চলতেছে এমন কোনো না, মানে মেয়েদের করতে দিচ্ছে না। এবং বিআরটিসি বাসের জন্য আধা ঘন্টা দাঁড়াচ্ছিলাম, নিবে না। স্বস্তির খবর কাঁচাবাজারে। শুক্রবার রাত থেকে কারফিউ ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল বহুগুণ, তা আবারও কমতে শুরু করেছে। এই যখন একটু কমতেছে আস্তে আস্তে, একটু কমবো যখন গাড়ি ঘোড়া চলতেছে না। 2 দিন যাবত গাড়ি ঘোড়া একটু চলতেছে বেশি, কারণে মালের আমদানি বাড়ছে। অনেক বাজার কম, আগে বাড়তেছিল, এখন বাজার কম। নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকলে দাম আরও কমবে, এমন দাবি বিক্রেতাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। টানা 3 কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার। খুলেছে বিপণী বিতানও। ব্যাংকে টাকা উত্তোলনে গ্রাহকদের ছিল উপচে পড়া ভিড়। মতিঝিল ব্যাংক পাড়ায় ফিরেছে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য। বুধবার রাজধানীর মতিঝিল এলাকার ব্যাংকগুলোর প্রতিটি শাখায় লেনদেন শুরু হয় সকাল 11টায়। এ সময় ব্যাংকের সেবা কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহককে দেখা যায় টাকা উত্তোলন করতে। তবে এখনই সব ধরনের সেবা মিলছে না ব্যাংকগুলোতে। এছাড়া এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হলেও নেতিবাচক ধারায় ছিল সূচক। রাজধানীতে কারফিউ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকায় খুলেছে রাজধানীর বিপণী বিতানগুলো। তবে ক্রেতা সমাগম নেই এসব বিপণী বিতানে। রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। চলাচল করছে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস। রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। এখন যেহেতু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, তো এবং সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস আদালত খোলা হয়েছে। এবং আমরা দেখেছি যে আসলে রাজশাহীর যতগুলো সরকারি অফিস, ব্যাংক রয়েছে, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো আসলে খুলেছে। এবং রাস্তাঘাটে প্রচুর মানুষজন, গাড়ি ঘোড়া এগুলো রয়েছে। তার মানে পরিস্থিতি যে স্বাভাবিক পর্যায়ে আসছে, সেই কথাগুলোই কিন্তু আসলে মানুষজন বলছেন তাদের বক্তব্যে। এবং কারফিউ এবং শাটডাউন এই পরিস্থিতির কারণে কিন্তু তাদের প্রয়োজনীয় কাজগুলো নানা ধরনের জটিলতার সমস্যা, ভোগান্তির মধ্য দিয়ে করতে হয়েছে। এখন তারা আসলে এই পরিস্থিতি স্বাভাবিক চান এবং যাতে প্রতিদিনই বাস সার্ভিস এবং অন্য যে যানবাহন এবং অফিস আদালত খোলা থাকে, সেটাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যেন সরকার যেন এই বিষয়ে আসলে এটাকে যেন পুরোপুরি স্বাভাবিক করে, সেটাই বলছেন। ইন্টারনেট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন খুলনার কেসিসি মার্কেটের কম্পিউটার অপারেটররা। টানা কয়েকদিন বন্ধ থাকার পর আজ অনেকটাই স্বাভাবিক সেখানকার জনজীবন। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি।
আধুনিক যুগে আসলে ইন্টারনেট ছাড়া একেবারেই কিন্তু সব কিছুই অচল। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার কেসিসি মার্কেট। এখান থেকে একটু দেখাতে চাই যে এই মার্কেটটিতে মূলত খুলনা অঞ্চলের যে সকল বিভিন্ন রকমের অনলাইনে যে সকল কাজবাজ সব থেকে বেশি কিন্তু এখানে হয়। কিন্তু এই যে গত কয়েকদিন টানা কারফিউ এবং ইন্টারনেট বন্ধ থাকায় কিন্তু এই সকল এখানকার যারা ব্যবসায়ী এবং যারা এই ইন্টারনেট নিয়ে যারা কাজ করেন যে সকল দোকান তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। আমরা একটু এখানে তাদের সাথে কথা বলি যারা এই কাজটিকে এই সেবাটি যারা দিয়ে থাকেন। এই যে গত কয়েকদিন কারফিউ চলছে, ইন্টারনেট বন্ধ, আপনাদের কেমন চলছে আর কি ভোগান্তি হচ্ছে? আসলে আমাদের তো মূল আয়ের উৎস এটাই। এই 4-5 দিন বন্ধ থাকায় আসলে কর্মক্ষেত্র খুবই যারা আছে, আমরা যারা আছি খুবই কষ্ট হচ্ছে এবং বর্তমান ইন্টারনেটটাই কিন্তু মূল বেসিস, যে কারণে সব কিছুই একেবারে হোল্ড হয়ে আছে। খুবই দ্রুত যেন ইন্টারনেট সংযোগটা পায়। আমরা আগেই জানিয়েছি দূরপাল্লা যে পরিবহন খুলনা থেকে ছেড়ে গেছে, সকল মার্কেট খোলা আছে। এখন পর্যন্ত খুলনার কেসিসি মার্কেট থেকে যে ইন্টারনেট না থাকায় যে ভোগান্তির এতটুকুই তথ্য ছিল। ধন্যবাদ। আজ থেকে অফিস খুলে যাওয়ায় ফেনী শহরে বেড়েছে ব্যস্ততা। ফেনীর ট্রাঙ্ক 0 পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। সকাল থেকেই দেখছি যে আসলে ফেনীতে মানুষের একটা উপচে পড়া ভিড়। মানুষ যারা ঘরবন্দি ছিলেন তারা কিন্তু আসলে এখন বাসার বাইরে বেরিয়েছেন। কারো বিশেষ প্রয়োজনে কিন্তু তারা বাসা থেকে বের হচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে রয়েছি ট্রাঙ্ক রোড 0 পয়েন্টে, যেখানে আসলে শহরের মূল যে পয়েন্টটি এটি আসলে আমরা কিন্তু গত 4-5 দিন ধরেও কিন্তু এখানে দেখেছি যে আসলে মানুষের তেমন কোনো ভিড় ছিল না। যারা আসলে একদম নেহাত প্রয়োজন যাদের ছিল না তারা কিন্তু আসলে বাসা থেকে বের হননি। কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছে, এর পাশাপাশি যে আসলে অফিস খুলে দেওয়া হয়েছে 11টা থেকে 3টা পর্যন্ত, সেই কারণেই কিন্তু আসলে মানুষের একটা উপচে পড়া ভিড়। আমরা ব্যাংক পাড়াতে গিয়ে দেখেছি সেখানে আসলে প্রতিটি ব্যাংকে কিন্তু আসলে অনেক গ্রাহকের উপচে পড়া ভিড় রয়েছে। তারা আসলে কেউ টাকা তুলতে গিয়েছেন, কেউ টাকা জমা দিতে গিয়েছেন। এবং এর বাইরে আসলে যদি বলতে যাই, ফেনীতে আসলে যে নাশকতার বিষয়ে পুলিশ বাদী হয়ে আসলে 2টি মামলা করেছে, সেই মামলায় এখন পর্যন্ত প্রায় আমরা দেখেছি যে পুলিশ 73 জনকে গ্রেপ্তার করেছে। এর বাইরে এখন পর্যন্ত ফেনীর যে সকল রুটগুলো রয়েছে সবগুলো রুটেই কিন্তু আসলে পরিবহন চলছে। মানুষ গ্রাম থেকে শহরে আসছে। এক কথায় যদি বলি, আমরা আসলে জনজীবনে এক প্রকার একটি স্বস্তি নেমে এসেছে আমরা দেখতে পেয়েছি। যে এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। অন্য জেলাগুলোতেও খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও দোকানপাট। চলছে গণপরিবহন। ফিরেছে স্বস্তি ও প্রাণ চাঞ্চল্য। আমাদের প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কারফিউ শিথিলের পর গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়েছে সাভার শিল্পাঞ্চলে। ফিরে এসেছে কর্মমুখর পরিবেশ। আমরা চাই যে কোনো যৌক্তিক আন্দোলন অবশ্যই হোক, কিন্তু সেটা অর্থনীতিকে সচল রেখে। গাজীপুরেও কাজে যোগ দিতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শিল্প কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সার্বক্ষণিক টহল দিচ্ছে। নির্বিঘ্নে যাতে গার্মেন্টস শ্রমিকরা কাজ করে উপার্জন করতে পারে এবং আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পারে, সেজন্য আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। কারফিউ শিথিলে নারায়ণগঞ্জে খুলেছে শপিং মল, মার্কেট, দোকানপাট, বিপণী বিতানেও বেড়েছে ভিড়। চট্টগ্রামে খুলেছে ব্যাংক। সাম্প্রতিক নাশকতার অভিযোগে এ পর্যন্ত 300 জনকে আটক করেছে জেলা পুলিশ। মামলা হয়েছে 11টি। সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকড় তুলে ফেলব এবং বাংলাদেশকে সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে, এই হবে আমাদের জেলা চট্টগ্রাম জেলা পুলিশের অঙ্গীকার। ফেনীতে কারফিউ শিথিলের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন ও পণ্য পরিবহন অনেকটাই স্বাভাবিক। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে, যে কারণে আমাদের এই যে সাপ্লাই লাইন যেটা, এটা আমরা এখনো আমি মনে করি যে নিরবিচ্ছিন্নভাবে আমরা নিরাপদ রাখতে সক্ষম হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাজশাহীতে চলছে গণপরিবহন। নগরীর সড়কে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। খুলনায় ব্যাংক, অফিস, দোকানপাট খোলায় জনমনে ফিরেছে স্বস্তি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ছাত্র আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াত রূপ দিতে চেয়েছিল বলে দাবি করছেন গোয়েন্দারা। আর তাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি 2টি দলের নেতাকর্মীদের ছিল সক্রিয় অংশগ্রহণ। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ।
কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকেই চলছে শিক্ষার্থীদের আন্দোলন। 15 জুলাই এই আন্দোলনে সহিংস ঘটনা ঘটে। 18 জুলাই সারা দেশে শিক্ষার্থীদের কর্মসূচি কমপ্লিট শাটডাউন। এই কর্মসূচি চলাকালেই শুরু হয় ভাঙচুর, জ্বালাও পোড়াও সহ নানা সহিংস ঘটনা। আন্দোলনের নামে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিটিবি সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এই বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল, যারা এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কিভাবে এত দ্রুত সংগঠিত হলো? এসব হামলা কি পূর্ব পরিকল্পনার অংশ? কারণ যারাই নাশকতাটা করবে তারা দীর্ঘদিন এই প্ল্যানটা করছিল, তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল। তারপর একটা জ্বালাচ্ছে, তাদের ক্ষোভের প্রকাশ। এটা স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন সব কিছুতে দেখেছি, কিন্তু এবার কিন্তু সেইটা না। আপনার হামলা হয়েছে টার্গেট করে। মেট্রো রেলে, পদ্মা সেতু কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, তারপরে আপনি কোথাও দেখবেন যে এইটা আক্রান্ত হয়েছে, এই ভবনটা আক্রান্ত হয়েছে, মাঝখানেরটা হয়নি, পরেরটা আক্রান্ত হয়েছে। তারপরে বিটিভি। গোয়েন্দাদের দাবি, ছাত্রদের কাঁধে বন্দুক রেখে দেশে সরকার পতনের পায়তারা চলছিল, আর এতে সরাসরি বিএনপি ও জামাতের শীর্ষ হাইকমান্ডের নির্দেশনা ছিল, যার তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ, তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনার পুলিশের উপরে তারা ধ্বংস চালায় এবং কয়েকজন পুলিশকে তারা হত্যা করে। র্যাবের এই কর্মকর্তা বলছেন, ছাত্ররা বিধ্বংসী কোনো কাজে জড়িত না থাকলেও তাদের পরিচয় ব্যবহার করেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। শুধুমাত্র দেশের ভিতর থেকে না, দেশের বাইরে থেকে তাদেরকে অধ্যয়ন করা হয়েছে। দেশের বাইরে থেকে বিভিন্ন রাজনৈতিক যে শক্তিগুলি আছে তাদের ব্যানারে যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং বিভিন্নভাবে যে সামাজিক যে মাধ্যমগুলি রয়েছে সেখান থেকে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে একটা সরকার পতনের দিকে, একটি রাষ্ট্রবিরোধী কাজের দিকে তাদেরকে ধাবিত করা হয়েছে, যাদের মাধ্যমে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করাই একমাত্র তাদের উদ্দেশ্য ছিল। যে বা যারা এসব হামলা চালিয়েছে তারা দেশের বড় ক্ষতি করেছেন, যার ফল ভোগ করতে হবে দীর্ঘ সময়ব্যাপী। আর এজন্য ঘুরে ফিরে আবারও সাধারণ মানুষকেই হতে হবে ভুক্তভোগী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবা আংশিক চালু হওয়ায় বিদ্যুৎ এবং গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি অনেকটা কমেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আতঙ্কিত না হয়ে ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। উদ্ভূত পরিস্থিতিতে ডেসকো কিংবা ডিপিডিসির আঞ্চলিক অফিসগুলোতে গত কদিন ছিল প্রিপেড মিটার গ্রাহকদের ভিড় ও ভোগান্তি। কেউ ছিলেন বিদ্যুৎবিহীন, আবার কেউ ব্যালেন্স কমে যাওয়ায় আতঙ্কে। বুধবার সেই অবস্থার অনেকটাই পরিবর্তন দেখা যায়। ব্যাংকিং কার্যক্রম চালু হয় ৩ ও ৫ হাজার টাকার ইমার্জেন্সি ব্যালেন্স আর দেওয়া হচ্ছে না। অবশ্য টাকা দিয়ে দ্রুতই রিচার্জ করে ফিরছেন গ্রাহকরা। ডিপিডিসির তেজগাঁও অফিসে গিয়ে দেখা গেল এমনই চিত্র। বিদ্যুৎ ছিল না, পরে ওদিনকালা লোন নিয়েছি, লোন নেওয়ার পরে আজকে এসে আমি টাকা ঢুকো পারবি। গত কয়েকদিন ধরে ভোগান্তি ছিল, আজকে কোনো ভোগান্তি আছে না? আজকে ইনশাল্লাহ কোনো ভোগান্তি। যতক্ষণ ব্যাংক রিচার্জ করবে, ব্যাংক যতদিন টাকা নেবে ততক্ষণ তো আমাদের আর এটা দেওয়ার প্রয়োজন নাই। অন্যদিকে তিতাস প্রধান কার্যালয়েও চাপ কিছুটা কমেছে। অনেকে কয়েকদিন ধরে গ্যাসবিহীন, আবার কেউ জরুরি ব্যালেন্স না নিতে পেরে কিংবা আতঙ্কে ভিড় করেন। এই কদিন এখন এই যে পাশের বাসা থেকে রান্না খাইতেছি, আজকে 4-5 দিন পর্যন্ত। ইমার্জেন্সি ব্যালেন্সেও সমস্যা? হ্যাঁ, ইমার্জেন্সি ব্যালেন্সেও সমস্যা। দ্রুতই ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর দাবি গ্রাহকদের। আমাদের নেটটা ছেড়া দিলে আমাদের টেলিফোন বিল, তারপরে কিনা আমরা গ্যাস বিল, তারপরে ইলেকট্রিক বিল, এগুলো আমরা অনলাইনে বা যেভাবে এই সেবাগুলো অন্ততপক্ষে পারি। অন্যান্য দিকটা যাই হোক, কিন্তু এই অন্ততপক্ষে নেটটা ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি সরকারের। নেটটা থেকে যাওয়া উচিত। এবং স্কুলে এই ব্যাংকের অসুবিধা হচ্ছে, এই আপনার এই ইলেকট্রিসিটির অসুবিধা হচ্ছে, তাও গভর্নমেন্ট করছে, আর একটু ভালো করা উচিত আর কি। সারা দেশে তিতাসের গ্রাহক প্রায় 28,000, এর মধ্যে প্রিপেড মিটার প্রায় 4.5 লাখ। কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটা ব্যবহার করতে হবে, খুবই সহজ বিষয়। বাটনে টিপ দিবে, দেওয়ার পরে 5 সেকেন্ড রাখবে, তারপর এই বাটন টিপ দিবে, তা এটুকু করতে পারলেই সে ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবে। ইমার্জেন্সি ব্যালেন্স শেষ করেন না, তার শেষ করে আসেন। ইমার্জেন্সি ব্যালেন্স শুরু করলে 5 থেকে 6 দিন যাওয়ার কথা নর্মালি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।
কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আউটসোর্সিং ব্যবসা। গ্রাহক হারানোর ভয়ে চোখে মুখে চিন্তার ভাঁজ তাদের। ক্ষতির মুখে ই কমার্স ব্যবসায়ীরাও। রাজীব সরকারের ক্যামেরায় স্বপন আহমেদের প্রতিবেদন দেখুন। কোটা সংস্কার আন্দোলনের নামে ইন্টারনেট ডাটা সেন্টারে আগুন দেয় গত 6 দিন ধরে বন্ধ থাকে সব ধরনের ইন্টারনেট সুবিধা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আউটসোর্সিং এবং ই কমার্স ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা ফ্রিল্যান্সাররা। বিদেশি গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারেননি তারা, কারণ দীর্ঘ 15 বছর ধরে যে আমি যে প্রোফাইলটা তৈরি করেছি সেই প্রোফাইলটা কিন্তু একটা বাজে একটা রেটিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে যে আমরা ফ্রিল্যান্সাররা কমিউনিকেট করতে পারছি না বা কমিউনিকেশনে আমাদের স্কোরিং খারাপ। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা কোনো কাজ পেতে যাব তখন দেখা যাবে প্রোফাইলটা বাজে রেটিং হওয়ার কারণে আমরা কিন্তু নতুন কোনো কাজ পাচ্ছি না। খুব সম্ভবত আমরা একটা ক্লায়েন্টকে আর পাবো না, কারণ ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, এরা আউটসোর্সিংয়ে ফ্রিল্যান্সিংয়ে আমাদের থেকে অনেক এগিয়ে আছে। ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে সার্ভিস পাবে না, ডেফিনেটলি তারা অন্যদিকে সুইচ করবে। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান বলেন, ইন্টারনেট সংকটে সম্ভাবনাময় খাতে তৈরি হতে পারে জটিলতা। অর্থনৈতিক ক্ষতি তো আছেই, সাথে অন্য দেশের সাথে প্রতিযোগিতাতেও অনেকটাই পিছিয়ে যেতে পারে এই খাত সংশ্লিষ্টরা। প্রায় 10.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য মিনিমাম $50 থেকে কিন্তু $350 উপরে পার ডে আমাদের লস হচ্ছে। আমরা যেহেতু সামনে কাজ পাবো না, তখন কিন্তু এই প্রসিডিওরটা রেগুলার বেস তখন আমাদের জন্য তৈরি হয়ে যাবে। যেটা স্বল্প মেয়াদী জানা ক্ষতি হবে, তার থেকে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। ই কমার্স ব্যবসায়ীরা মনে করেন, ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথেই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের বেশি সময় লাগবে না। অর্থনীতি দাঁড়িয়ে থাকে বেসিক কোনো একটা ভ্যালু প্রপোজিশনের কারণে। সেই ভ্যালু প্রপোজিশনটা উবে চলে যায় না। এরপরে যখন ইন্টারনেট ফিরবে, আবার অল্প অল্প করে ই কমার্স অর্ডার শুরু হবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। নেপালে বিমান দুর্ঘটনার খবর। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ক্রু সহ কমপক্ষে 19 আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে 18 জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এর মধ্যে বিমানটির পাইলট ক্যাপ্টেন মনীষ শুক্লাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। স্থানীয় সময় বুধবার সকাল 11টা নাগাদ দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে সুরিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উড্ডয়ন করার পর ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত বিমানের আগুন নেভাতে কাজ করছে এবং উদ্ধার অভিযান চালায়। হিমালয় অধ্যুষিত নেপালে বিমান দুর্ঘটনা প্রায় ঘটে থাকে। 2010 সাল থেকে দেশটিতে কমপক্ষে 12টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। কোটা বিরোধী আন্দোলনের সহিংসতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 205 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বুধবার মিরপুর বিআরটি এর আঞ্চলিক কার্যালয় পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন, উত্তর সিটি কর্পোরেশনের 67টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 29টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার 4 ভাগের 1 ভাগ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সীমিত সামর্থ্য নিয়েই উত্তর সিটি কর্পোরেশন এখনও কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি কর্মরত অবস্থায় কর্মীদের হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্বস্তি ফিরতে শুরু করেছে নগর জীবনে। অফিস শেষে চাকরিজীবীরা ফিরছেন বাড়ি। তাদের ঘরে ফেরার খবর জানিয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। কয়েকদিন সাধারণ ছুটির পরে আজকে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার, অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা। সড়কে কিন্তু সকাল থেকেই বেশ যানবাহনের চাপ রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং রিকশাও আমরা সড়কে লক্ষণীয় পর্যায়ে দেখতে পাচ্ছি। তবে সড়কে কিন্তু সেই পর্যায়ে আসলে গণপরিবহন নেই। এর কারণে কিন্তু যারা আসলে অফিস থেকে বাসায় ফিরছেন তাদেরকে কিন্তু কিছুটা ভোগান্তিতে পোহাতে হয়েছে। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নাশকতাকারীরা কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে মেট্রো রেলের কয়েকটা স্টেশনে সহিংসতা চালিয়েছেন। এর কারণে কিন্তু মেট্রো রেলও বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও। এর কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে গাড়িগুলো আসলে ব্যবহার করতো সেই গাড়িগুলোও কিন্তু এই অন্যান্য সড়ক দিয়ে চলাচল করছে। এর কারণে কিন্তু সড়কে যেরকম যানবাহনের চাপ রয়েছে,
সাথে সাথে যারা বাড়ি ফিরছেন তাদেরও আসলে গণপরিবহন সংকটের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে সড়কে কিন্তু বেশ কয়েক জায়গায় যানজটেরও তৈরি হয়েছে, যেটি আসলে 10 থেকে 20 মিনিট পর্যন্ত স্থায়িত্ব ছিল এরকমও লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে আসলে যারা আসলে বাড়ি ফিরছেন তাদেরকে এই গণপরিবহনের সংকট বলেন আর গণপরিবহনের সংখ্যা কম থাকার কারণে কিন্তু কিছুটা ভোগান্তিতেই আসলে বাড়িতে পৌঁছাতে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ অবস্থা। দুর্নীতির মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে 1 বছরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের এই মামলায় গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে নিম্ন আদালত। এই মামলা বাতিল চেয়ে 8 জুলাই হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি খারিজ করে ডক্টর ইউনূসের বিপক্ষে দুর্নীতি মামলা চালিয়ে যাবার আদেশ দেন। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে 185টি দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস বার্তা পাঠিয়েছেন বলে দাবি করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও মন্তব্য করেন, ডক্টর ইউনূস প্রমাণ করলেন তিনি বাংলাদেশকে মেনে নিতে পারেননি, সে কারণে তিনি ষড়যন্ত্রে নেমেছেন। বলেন, শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনে ওঁত পেতে নানা স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়ে জ্বালাও পোড়াও করে বিএনপি, জামাত, শিবির। নোবেল লরেট অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন তারা যেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই। এবারে বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। সাম্প্রতিক অস্থিরতায় প্রবাসী আয়ে সাময়িক প্রভাব পড়লেও এ নিয়ে বড় ধরনের কোনো শঙ্কা নেই, এমনটাই মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, হুন্ডিতে পাঠানো নয়, বরং এমন পরিস্থিতিতে প্রবাসীরা হাতেই অর্থ ধরে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো শুরু করবেন বলেও অভিমত তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদির রবু। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গেল কয়েকদিন ধরেই বন্ধ ছিল ব্যাংক এবং ইন্টারনেট সেবা, যে কারণে মনে করা হচ্ছে প্রবাসীরা এ সময় রেমিটেন্স পাঠিয়েছিলেন হুন্ডিতে। যারা রেমিটেন্স পাঠানোর কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ইনফর্মাল চ্যানেল বা হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছেন। তো সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে ব্যাংকগুলোরও আসলে স্বাভাবিক অবস্থায় চলে আসার পরপরই এই রেমিটেন্স সেন্টারদের কাছে এটা পাঠা দিতে হবে এবং তাদের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে না ঠিক আছে, তারা যেন ফর্মাল চ্যানেলে অর্থটা পাঠায়। তবে এর সাথে একমত নন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলছেন, সামান্য কিছু অর্থ হুন্ডিতে আসলেও আসতে পারে, তবে শঙ্কিত হবার কিছু নেই। ব্যাংকের টাকাটা উত্তোলন করে কিন্তু হুন্ডিওয়ালারা ঘরে ঘরে পৌঁছে দেয়। যেহেতু আমাদের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল বন্ধ রয়েছে, অর্থ ওঠানো বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে হুন্ডিওয়ালারাও যে একেবারেই তাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ সংগ্রহ করে হুন্ডির টাকা বিতরণ করছে সেটাও কিন্তু সঠিক নয়। এই 4-5-7 দিনে হয়তো বা সামান্য পরিমাণে অর্থ যেটা অবৈধভাবে চলে এসেছে আমাদের হুন্ডির মাধ্যমে, কিন্তু আমরা মনে করি যে এই ধরনের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আমাদের নাই। হিসাব বলছে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ এখন ভালো। 16 জুলাই পর্যন্ত 16 দিনে যা রেমিটেন্স এসেছে তা গেল বছরের একই সময়ের চেয়ে বেশি। তাছাড়া ব্যাংক এবং সরকার রেমিটেন্সের উপর প্রণোদনাও দিচ্ছে 2.5% করে। তাই বিশ্লেষকরা বলছেন, হুন্ডি নয়, প্রবাসীরা বেছে নেবেন ব্যাংকিং চ্যানেল। ইউরোপ আমেরিকায় সেখানকার যারা আমাদের অভিবাসীরা রয়েছে বা কর্মীরা রয়েছে, সিঙ্গাপুর, কোরিয়া, ইতালিতে, এসব দেশের কর্মীরা কিন্তু অর্থ প্রেরণ করে থাকে রবিবারে এবং মাসের প্রথম সপ্তাহে তারা বেশি অর্থ প্রেরণ করে থাকে।
সো আগস্টের প্রথম সপ্তাহ হচ্ছে গিয়ে 2, 3, 4 তারিখ হচ্ছে গিয়ে শুক্র, শনি, রবিবার। আগামী সপ্তাহের মধ্যেই আমরা মনে করি আমাদের কর্মীরা তারা হাতে টাকা ধরে রেখেছে, তারা তাদের যে ফর্মালিটিস অনুযায়ী তারা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে তারা অর্থ প্রেরণ করবে। প্রথম হচ্ছে যে ডলারের যে দাম সেটা 110 টাকা থেকে 117 টাকা করা হয়েছে, 5% ইনসেন্টিভ প্রদান করা হচ্ছে। এর চেয়ে বড় হচ্ছে সিকিউর, সে কারণের জন্য আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তার পরামর্শ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং বিদেশে থাকা নন ডকুমেন্টেড কর্মীদের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করার। তাহলেই $35 বিলিয়ন রেমিটেন্স আয়ের টার্গেট পূরণ হবে, চাপ কমবে বৈদেশিক ঋণ পরিশোধেরও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। নাটোরে হঠাৎ করে বেড়ে গেছে বিলের পানি, যার ফলে সময়ের আগেই কাটতে হচ্ছে অপরিপক্ক পাট। ফলন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থকরী ফসল পাট, কিন্তু গত কয়েক বছর এই অর্থকরী ফসল চাষ করতে গিয়ে জাগ দেওয়ার পানির অভাবে লোকসানে পড়েছেন চাষিরা। বৃষ্টির অভাবে সেচ দিয়ে পাট চাষ করতে গত বছরের তুলনায় বিঘা প্রতি 3 থেকে 4 হাজার টাকা বেশি খরচ হয়েছে এবার। তার চেয়েও বড় সমস্যা, এ মৌসুমে পাট কিছুটা বড় হতে না হতেই বিলে চলে এসেছে পানি। ফলে অপোক্ত পাট কেটে ফেলতে হচ্ছে কৃষকদের। তাতে ফলন বিপর্যয়ে পড়েছেন চাষিরা। বিঘা প্রতি 7 থেকে 8 মণ ফলন পাওয়া যাবে, যা গতবারের তুলনায় 3 থেকে 4 মণ করে কম। পানি আসার জন্য আমাদের পাট ডুবে যাচ্ছে, তাই আমরা অল্প সময়ের মধ্যে পাট কাটে ফেলতেছি। পাট কাটার সময় আমাদের আরো 1 মাস পর কাটার কথা। পর্যাপ্ত যে মূল্য 500 টাকা, সেই জায়গায় 600-700 টাকা দিয়েও আমরা শ্রমিক পাচ্ছি না। গত বছর বিঘা প্রতি পাটের খরচ গেছে 3 থেকে 4 হাজার টাকা। এই বছর খরচ বেশি হওয়ার কারণে কৃষকের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে একটা আশা, যাতে আমার জিনিসের পাটের ভালো করে মূল্যটা দেয়। কৃষি বিভাগ বলছে এবার 31,900 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 28,642 হেক্টর জমিতে। ফলন কিছুটা কম হলেও কৃষক ন্যায্য দাম পাবেন এবং লোকসান হওয়ার সম্ভাবনা কম, বলছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা ন্যায্য দাম পাবে এবং গত বছর যে পাটের আবাদ কিছুটা কমেছিল, আশা করি সামনের বছর বাড়বে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যাতে পাট চাষিরা লাভবান হয়, এই জন্য আধুনিক জাতগুলো তাদের দূরে নিয়ে যাচ্ছি। অসময়ের পানি ছাড়াও এবার শ্রমিক সংকটের কারণে বেড়েছে মজুরি, ফলে লাভ নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাইরের খবর জানাবো। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণার প্রথম সমাবেশে ট্রাম্পকে নিয়ে তথ্য প্রকাশ করার অঙ্গীকার করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে ডেমোক্র্যাট দলের প্রতিনিধিদের বড় অংশের সমর্থন নিশ্চিত হওয়ার একদিন পর মঙ্গলবার দোদুল্যমান রাজ্য উইসকনসিনে সমাবেশ করেন তিনি। সেখানে প্রায় 3,000 মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন কমলা। এতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পাওয়ার পথ সুগম হলো। সমাবেশে কমলা হ্যারিস ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। কমলা বলেন, ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে থাকতে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ট্রাম্পকে তিনি হাড়ে হাড়ে চেনেন বলেও জানান। সপ্তাহের যে কোনো দিন তাঁর কাছে থাকা ট্রাম্পের তথ্য প্রকাশ করার অঙ্গীকার করেন কমলা। নির্বাচনী দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানোর 36 ঘন্টার মধ্যেই কমলা হ্যারিসের প্রচার শিবির $10 কোটি বেশি তহবিল সংগ্রহ করেছে। এদিকে রয়টার্স ও ইপসোসের করা নতুন একটি জরিপে বলা হয়েছে ট্রাম্পের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে আছেন কমলা। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ।
প্যারিসে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী শুক্রবার। তবে ফুটবল দিয়ে আজই শুরু হচ্ছে মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো। অলিম্পিকের দল অনূর্ধ্ব 23 বছর বয়সী হলেও 3 জন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপ জয়ী 3 ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মনির এল কাজোই। প্যারিস অলিম্পিক গেমসে বিশ্বের 185টি দেশ অংশ নিচ্ছে। এই আসরে বাংলাদেশের হয়ে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আর্চার সাগর ইসলাম। সাগর আর্চার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে খেলবেন। 26 জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে লাল সবুজের পতাকা থাকবে তাঁর হাতে। আর্চার সাগর ইসলাম ছাড়াও ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিসে গেছেন সাঁতারু সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি, শুটার রবিউল ইসলাম ও অ্যাথলেট ইমরানুর রহমান। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 5 দিন পর চিরচেনা রূপে রাজধানী খুলেছে অফিস আদালত। সরকার পতনের নীল নকশা ছিল বিএনপি জামায়াতের, গোয়েন্দাদের দাবি। ইন্টারনেট সেবা আংশিক চালু, ফ্রিল্যান্সারদের ক্ষতি অন্তত 500 কোটি টাকা। কাঠমান্ডুতে 19 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত 18 জন। ডক্টর ইউনূসের দুর্নীতির মামলা 1 বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। প্রবাসী আয়ে সাময়িক প্রভাব পড়লেও বড় শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। কমলা হ্যারিসের প্রথম সমাবেশ, ট্রাম্পের তথ্য প্রকাশ করার অঙ্গীকার। Sponsored by Abiba Finance Limited. 3টা নিউজ আওয়ার ছিল পর্যন্ত। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।